হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো তোমরা যারা ডব্লিউবি কনস্টেবল মেন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই মক টেস্টটাও তোমাদের 25টা কোশ্চেন রয়েছে। তোমরা মক টেস্টের মতোই অ্যান্সার করতে থাকবে, আর আমি অ্যান্সারটা উইথ এক্সপ্লেনেশন বলেই দিচ্ছি। নাম্বার 1 যেটা রয়েছে, দেখো, হি ইজ আ টিচার, আই নো হিম। এটা জয়েন করতে হবে, বলছে জয়েন ইন টু আ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। সো অপশন 1 দেখো, এখানে প্রথম সেন্টেন্স যেটা রয়েছে, দেখো, হি ইজ আ টিচার, আর সেকেন্ড সেন্টেন্স রয়েছে আই নো হিম। এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। সিম্পল সেন্টেন্স কি? সরল বাক্য যেটাকে বলা হয়, ঠিক আছে। আমরা জানি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স কয় প্রকার? 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। ওকে, তো এটা সিম্পল সেন্টেন্স, সেটা বাংলায় সরল বাক্য, সেটাতে আমাদের করতে হবে। সো দেখো, হি ইজ আ টিচার, আই নো হিম। সো অপশন এ রয়েছে, দ্য টিচার ইজ নোন বাই মি। অপশন বি, হি ইজ দ্যাট টিচার আই নো। অপশন সি, হি ইজ আ টিচার অ্যান্ড আই নো ইট। অপশন ডি, হি ইজ দ্য টিচার হুম আই নো। সো এই 4টে সেন্টেন্সের মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? সো অপশন ডি এর থেকে আমরা দেখি, হি ইজ দ্য টিচার হুম আই নো। এখানে হুম আই নো থাকা মানে কি? এটা হুম, হোয়াট, হুইচ, দ্যাট এগুলো দিয়ে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয় যদি এই পার্টটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। হি ইজ দ্য টিচার, ঠিক আছে, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। তারপর দেখো, হি ইজ আ টিচার অ্যান্ড আই নো ইট। সো এখানে অ্যান্ড আই নো ইট তো না, এখানে অ্যান্ড আই নো হিম হলে হতো। তাছাড়াও এখানে অ্যান্ড রয়েছে, এটা কনজাংশন রয়েছে, অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে দুটো প্রিন্সিপাল ক্লজ। সেই ক্ষেত্রে এটা কী হবে? একটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। তারপরে দেখো, হি ইজ দ্যাট টিচার আই নো। সো এখানে আমরা বলতে পারি এটা সিম্পল সেন্টেন্স, হি ইজ দ্যাট টিচার আই নো। এখানে বাট এখানে দ্যাট আমি এখানে করতে পারবো না। হি ইজ দ্য টিচার যদি থাকতো তাহলে ঠিক হতো, ঠিক আছে। তারপর অপশন এ যেটা রয়েছে, এটা হবে কারেক্ট অ্যান্সার, দ্য টিচার ইজ নোন বাই মি। এটা প্যাসিভ ভয়েসে করে দেওয়া রয়েছে, টিচারটা আমার দ্বারা যা মানে পরিচিত হয়, এরকম একটা ব্যাপার, বা পরিচিত টিচারটি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে দুটো মানে এটাও যদি এখানে দা থাকতো এটাও কারেক্ট হতো, হি ইজ দ্য টিচার আই নো, ঠিক আছে। এখানে যদি দা থাকতো তাহলে এই অ্যান্সারটাও কারেক্ট হতো, বাট দুটো কারেক্ট অ্যান্সার তো তোমাকে অপশনে কখনোই দেবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের বুঝে করতে হবে, হি ইজ দ্য টিচার আই নো এটাও হতে পারে, বা দ্য টিচার ইজ নোন বাই মি, দুভাবে এটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি? যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে। একটাই সাবজেক্ট থাকবে এবং একটাই ফাইনাইট ভার্ব থাকবে যে সেন্টেন্সে, সেটাই হলো একটা সিম্পল সেন্টেন্স। এটা মনে রাখবে। আর এগুলোর ক্লাস কিন্তু করিয়েছি তোমরা, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা অ্যাকর্ডিং টু মিনিং যে সেন্টেন্স যত ধরনের হয়, ক্লজ অ্যানালাইসিস, এগুলো কিন্তু ক্লাস করিয়েছি। তোমরা চাইলে ভিডিওতে গিয়ে দেখতে পারো, বা প্লে লিস্টে গিয়ে গ্রামারের প্লে লিস্টে ঢুকে ওখানে গিয়ে দেখতে পারো। তারপরে দেখো রয়েছে চুজ দ্য কারেক্ট প্রভাব। কারেক্ট প্রভাব আমাদের বলতে হবে। অপশন এ রয়েছে এমটি ভেসেলস সাউন্ড মাচ। অপশন বি রয়েছে এমটি ভেসেলস সাউন্ডস মাচ। অপশন সি রয়েছে এমটি ভেসেলস মেক্স সাউন্ড মাচ। অপশন ডি রয়েছে এমটি ভেসেলস মেক সাউন্ড মাচ, ঠিক আছে। সেখানে যদি বলি এর কারেক্ট অ্যান্সার দেখো অপশন এ। এখানে তোমরা এই নির্দিষ্ট এই প্রভাবটা তোমরা দু রকমভাবে দেখতে পারবে। এমটি ভেসেলস মেক্স মোস্ট নয়েজ বলে একটা থাকে, দেখবে, ঠিক আছে। এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ, ঠিক আছে, মোস্ট নয়েজ। এটাও থাকতে পারে অপশানে। এটাও অনেক জায়গায় দেখেছি এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ থাকে, বা এমটি ভেসেলস সাউন্ড মাচ এটাও থাকে, ঠিক আছে। মানে খালি কলসি বাজে বেশি এটাকে বলা হয় বাংলাতে, ঠিক আছে। দুটোই মনে রাখবে, দুটোই হয় যদি অপশানে যেটা দেবে। আনএকাডেমির তরফ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে 20%। দেখো, এখানে তোমরা যারা ডব্লিউবিপিএসসি এক্সামস যেগুলো রয়েছে, ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াস, এই সমস্ত টাইপের যে সমস্ত ক্লার্ক বা এই সমস্ত বিভিন্ন যে এক্সাম হয় ডব্লিউবিপিএসসির মাধ্যমে, সেই ডব্লিউবিপিএসসির প্রত্যেকটা কোর্সের ওপর তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা ভ্যালিড থাকবে 19 তারিখ অবধি শুধুমাত্র, ঠিক আছে, রাত 11:59 অবধি। ওকে, দেখো 3 মাসের ডিসকাউন্টের এখানে 20% ডিসকাউন্ট পাচ্ছ। তারপর 6 মাসের যেটা ছিল তার মধ্যে প্রত্যেকটা ডিউরেশন অনুযায়ী, ঠিক আছে, প্রত্যেকটার প্লাস যে অফারগুলো রয়েছে সেগুলো রয়েছে এখানে। আর তোমরা SB10 এই কুপন কোডটা ইউজ করলে আরও এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। যে ডিসকাউন্ট রয়েছে তার উপরও এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবে SB10 স্মার্ট বি ইংলিশ 10 এই যদি কুপন কোডটা ইউজ করো। তাছাড়া তোমরা যারা ডব্লিউবিপি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা জেনারেল কম্বাইন বিভিন্ন যে সমস্ত পরীক্ষা রয়েছে প্রত্যেকটা কোর্সের ওপরই সেম এখানে ছাড় রয়েছে 20%। আরও এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবে SBE10 কুপন কোডটা যদি ইউজ করো। তাছাড়া তোমরা যারা WBCS 2023 ব্যাচটা মানে WBCSটাকে টার্গেট করে পড়াশোনা করছো, এখানে তোমরা প্রিলি প্লাস মেইনস কোর্সটা, প্রিলি এবং মেইনস দুটোই কভার হয়ে যাবে এই ব্যাচে যদি জয়েন করো। 12 মাসের ডিউরেশন রয়েছে, 18 তারিখ থেকে শুরু হবে মে মাসে।
আর যারা তোমরা ডব্লিউবিসিএস ডব্লিউপি কনস্টেবল এবং এসআই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, মে মাসের 25 তারিখ থেকে শুরু হবে, ডিউরেশন 5 মাসের রয়েছে এখানেও তোমরা এনরোল হতে পারো। আর এনরোল হওয়ার সময়ও SB10 কুপন কোডটা ইউজ করবে, এখানে প্রত্যেকটা কোর্সের ওপরই 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাছাড়া স্পেশাল যে ক্লাস করানো হচ্ছে, আমি করাচ্ছি আনএকাডেমিতে, সুমন রয় লিখে সার্চ করবে, SUMANROY, সুমন রয় লিখে আনএকাডেমিতে সার্চ করবে, আমার প্রোফাইল পেয়ে যাবে। ওখানে আমি একদম বেসিক থেকে গ্রামারের ক্লাসগুলো করাচ্ছি। তোমরা অবভিয়াসলি ইংলিশটা একদম প্রথম থেকে যদি একদম বেসিক লেভেল থেকে যদি শিখতে চাও, অবভিয়াসলি দেখতে পারো ক্লাসগুলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই তারপর ফলো করতে থাকবে। আর এখানে যে নোটগুলো যেগুলো করানো হবে, সেই নোটগুলো পেয়ে যাবে উইথ অ্যানোটেশন বা উইদাউট অ্যানোটেশনও পাবে, ঠিক আছে। এখানে পোল, MCQ কোশ্চেন, পোলের মাধ্যমে অ্যান্সার করতে পারবে ক্লাস চলাকালীন। বিভিন্ন ডাউট, তোমার যদি কোনো ডাউট থাকে সেটাও জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে। আর ডিরেক্ট এমনি তখন তো যখন ক্লাসটা চলবে তখন ডিরেক্ট মেসেজ করেও কথা বলতে পারো, ঠিক আছে। নাম্বার 3 দেখো, চুজ দ্য কারেক্ট প্রভাব। এখানে কারেক্ট প্রভাব বলতে হবে অপশন এ, রবিং পিটার টু পে ফর পল। অপশন বি রয়েছে রব পিটার টু পে পল। অপশন সি, রব পিটার টু পে ফর পল। অপশন ডি রয়েছে টু রব পিটার টু পে পল। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে কোনটা? অপশন ডি, টু রব পিটার টু পে পল। যেটাকে বাংলায় যেটাকে বলা হয় জুতো রে গরুদান, সেটাকেই ইংলিশে বলা হয় টু রব পিটার টু পে পল, ঠিক আছে, মনে রাখবে এটা। তারপরে দেখো নাম্বার 4, আওয়ার এক্সামিনেশন কমেন্সেস ড্যাশ দ্য 3rd জুলাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। অপশন এ দেখো রয়েছে অন, অপশন বি রয়েছে উইথ, অপশন সি রয়েছে টু, অ্যান্ড অপশন ডি রয়েছে অ্যাট। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার করো। আওয়ার এক্সামিনেশন কমেন্সেস, আমাদের পরীক্ষা শুরু হবে, কমেন্সেস বলতে শুরু হবে কবে? দ্য 3rd জুলাই, 3rd জুলাই। এবার কোনো ডেটের আগে আমরা কি ব্যবহার করি? কোন প্রিপোজিশন ব্যবহার হয়? অন, ঠিক আছে, অন 3rd জুলাই। তারপরে দেখো নাম্বার 5, হি র্যান ইনটু হেভি ডেটস, মানে সে অনেক ধার দেনার মধ্যে পড়েছে, ঠিক আছে। সো এটা যদি আমরা বলতে যাই কারেক্ট অ্যান্সার কী হবে? দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব। যে দাগ দেওয়া রয়েছে র্যান ইনটু, এই ফ্রেজাল ভার্বটার আমাদের মানে বলতে হবে। সো র্যান ইনটু এখানে কন্টিনিউড হবে, এক্সস্টেড হবে, ইনভলভড হবে, না আন্ডারস্ট্যান্ড হবে, কোনটা হবে? দেখো এই ক্ষেত্রে অনেক সময় এই সেন্টেন্সটা পড়লেও তুমি মানেটা বুঝতে পারবে, ঠিক আছে। র্যান ইনটু ধরো এই ফ্রেজাল ভার্বটার তুমি মানে জানো না, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি আন্দাজ করে কিন্তু মানে সেন্টেন্সটা যদি পড়ো, দেখো হি র্যান ইনটু হেভি ডেটস, ধরো আমি র্যান ইনটুর মানে জানি না, দেখো কন্টিনিউড, এখানে হি কন্টিনিউড হেভি ডেটস, সে মানে ধার দেনা কন্টিনিউ করেছে, এরকম তো না। বাট যদি বলি এক্সস্টেড, হি এক্সস্টেড হেভি ডেট, এক্সস্টেড হেভি ডেটস বলে কোনো কিছুই হয় না, মানে ধার দেনার মধ্যে এক্সস্টেড হেভি ডেটস, হি এক্সস্টেড না, হি ইজ এক্সস্টেড থাকলে ইন হেভি ডেটস তাহলে হতো, ঠিক আছে। তারপরে দেখো ইনভলভ, হি ইনভলভ হেভি ডেটস, এটা হবে কারেক্ট অ্যান্সার। ইনভলভ, সে ইনভলভ হয়েছে মানে কিসের মধ্যে পড়েছে? হেভি ডেটস, মানে রান ইনটুর মানে হলো ইনভলভ, ঠিক আছে, রান ইনটুর মানে হলো ইনভলভ, ইনভলভ হেভি ডেটস মানে অনেক ধার দেনার মধ্যে সে পড়েছে। সেখানে আন্ডারস্ট্যান্ড এটাও হবে না, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে নাম্বার 6 দেখো, এখানে যেটা রয়েছে, দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন পুট আপ আ নোটিশ, ঠিক আছে। পুট আপ, এটারও আমাদের কারেক্ট ফ্রেজাল ভার্ব বলতে হবে কি? পুট আপ এটা কি? পোস্টপন হবে, হ্যাং আপ হবে, ক্যান্সেল হবে, না রাইট হবে? পোস্টপন বলতে কোনো কিছু মুলতবি করা, মানে পিছিয়ে দেওয়া আর কি। হ্যাং আপ বলতে টাঙানো, ক্যান্সেল মানে ক্যান্সেল করা, রাইট বলতে লেখা। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন পুট আপ আ নোটিশ। পুট আপের কারেক্ট অ্যান্সার কী হবে? পুট আপ হবে কি? অপশন বি, হ্যাং আপ, একটা নোটিশ টাঙিয়েছে। দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন পুট আপ আ নোটিশ বলতে মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা নোটিশ টাঙিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 7, উই মে পাস ওভার দ্য আননেসেসারি ডিটেলস, আমরা পাস ওভার করে যেতে পারি, দ্য আননেসেসারি ডিটেলস রয়েছে সেগুলো। উই মে পাস ওভার দ্য আননেসেসারি ডিটেলস, সেখানে কী হবে? প্রসিড, গ্যাদার, অ্যালংসাইড, না ওভারলুক? উই মে পাস ওভার, পাস ওভারের আমাদের কারেক্ট এই ফ্রেজাল ভার্বের আমাদের মিনিং বলতে হবে। উই মে কি? দেখো আননেসেসারি যে ডিটেলস রয়েছে সেগুলো কী করো? পাস ওভারের কারেক্ট অ্যান্সার হবে অবভিয়াসলি এখানে ওভারলুক করে যেতে পারি। এখানে সেন্টেন্স দেখেও যদি পাস ওভারের মানেটা যদি তুমি না জানো ফ্রেজাল ভার্বের, সেন্টেন্সটা পড়ে যদি তুমি মানে উদ্ধার করতে পারো তাহলে তুমি করতে পারবে, ঠিক আছে। উই মে, দেখো এখানে যদি বলি উই মে গ্যাদার দ্য আননেসেসারি ডিটেলস, গ্যাদার কেন করবো? বা অ্যালং সাইডও হবে না, প্রসিড কেন করবো? ওভারলুক এড়িয়ে যেতে পারি আমরা, ঠিক আছে। উই মে পাস ওভার দ্য আননেসেসারি ডিটেলস, সেগুলো ফ্রেজাল ভার্ব যেগুলো রয়েছে অবভিয়াসলি তোমরা এরকম আন্দাজে তো করাটা কোনোদিনই ঠিক না, ঠিক আছে, আন্দাজে করার কথা আমি কোনোদিন বলবো না। এবার তুমি ফ্রেজাল ভার্ব পড়েছো অনেক, ঠিক আছে, বাট ধরো কমন পাওনি, সেই ক্ষেত্রে আন্দাজে পরীক্ষা কখনোই করবে না।
বাট প্র্যাকটিস যখন করছো, মক টেস্ট বাড়িতে যখন দিচ্ছ তখন দেখতে পারো, ঠিক আছে? পরীক্ষায় কখনোই আন্দাজে কোনো অ্যান্সার করবে না। ওকে, পাস ওভার মানে হলো ওভারলুক, ঠিক আছে? নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 8, রবীন্দ্রনাথ ঠাকুর মেবি কম্পেয়ার ড্যাশ শেক্সপিয়ার। কম্পেয়ারের কী হবে? রবীন্দ্রনাথ ঠাকুরকে তুলনা করা হয় কিসের সাথে? মেবি করা যেতে পারে, মেবি কম্পেয়ার তুলনা করা যেতে পারে ড্যাশ শেক্সপিয়ার। এখানে টু হবে, উইথ হবে, ওভার হবে না অফ হবে? রবীন্দ্রনাথ ঠাকুর মেবি কম্পেয়ার টু শেক্সপিয়ার, ঠিক আছে? শেক্সপিয়ারের সাথে কম্পেয়ার করা যায়। কম্পেয়ার টুও হয়, কম্পেয়ার উইথও হয়। কম্পেয়ার টু বলতে সিমিলারিটি যদি বসে, দেখো দুজনই লেখক যদি বলি সেই ক্ষেত্রে টু ব্যবহার করব। উইথ যখন মানে ভিন্ন ধরনের যদি বলা হয়, যদি এখানে বলতাম রবীন্দ্রনাথ ঠাকুরের রাইটিংকে কম্পেয়ার করা হয় শেক্সপিয়ারের সাথে, সেক্ষেত্রে সেন্টেন্স তো হয়ই না, শেক্সপিয়ার্স হতো, অ্যাপোস্ট্রফি এস দিতে হয় সেই ক্ষেত্রে, বা দ্যাট অফ শেক্সপিয়ার এরকম বলতে হয়, ঠিক আছে? সেম জিনিসের সাথে এরকম তুলনা টুটাই ব্যবহার করবো আমরা সিমিলারিটি যদি বোঝায়। তাছাড়া ডিসিমিলারিটি থাকলে এখানে আমরা উইথ ব্যবহার করি, ঠিক আছে? তারপরে নাম্বার 9 দেখো, প্লিজ টেক কেয়ার ড্যাশ ইউর হেলথ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্লিজ টেক কেয়ার কী হবে? অফ, অন, ফর না অ্যাবাউট? এর কারেক্ট অ্যান্সার হবে অফ। প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ। ওকে, এটা হবে এর কারেক্ট অ্যান্সার, অফ। কেয়ারের পরে অফই হয়, তোমার হেলথের, স্বাস্থ্যের প্রতি যত্নবান হও। তারপর নাম্বার 10 দেখো, গীতা সেইড দিস ইজ মাই বুক। অপশন এ রয়েছে দেখো গীতা সেইড দ্যাট দিস ইজ হার বুক। অপশন বি রয়েছে গীতা সেইড দ্যাট দ্যাট ওয়াজ হার বুক। অপশন সি রয়েছে গীতা সেইড দ্যাট ইট ওয়াজ হার বুক। অপশন ডি রয়েছে গীতা সেইড দ্যাট দিস ওয়াজ হার বুক। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন বি, গীতা সেইডই থাকবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দিস ইজ মাই বুক, তাই লিঙ্কার দ্যাট। আর দিস ইনডিরেক্ট স্পিচে কী হয়ে যায়? মানে ইনডিরেক্ট সেন্টেন্সে দিস দ্যাট হয়ে যায়, দিস থাকলে। আর এটা তো পাস্ট টেন্সে রয়েছে গীতা সেইড, সো এটাও আমাদের পাস্ট টেন্সেই করতে হবে। প্রেজেন্টে রয়েছে, ওয়াজ করে দিলাম মিসটা। আর মাই বুকটাই গীতা বলছে, তাই তো? এই মাই বুক বলতে কার বইকে বোঝাচ্ছে? গীতার বই। সেই ক্ষেত্রে এখানে হার বুক করতে হবে, ঠিক আছে? আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোশ্চেনটা লিখে তো বলছি বুঝিয়ে, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কোশ্চেনটা লিখে কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। তারপর দেখো নাম্বার 11, মানু সেইড আই অ্যাম বিজি নাও। মানু বলেছিল আমি বিজি এখন, ঠিক আছে? সেটাকে যদি ন্যারেশন চেঞ্জ করি কি হবে? এখানে আর লেখা নেই আর কি, আমি বলেই দিচ্ছি, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। অপশন এ দেখো রয়েছে মানু সেইড দ্যাট হি ওয়াজ বিজি দেন। অপশন বি রয়েছে মানু সেইড দ্যাট হি ইজ বিজি নাও। অপশন সি মানু সেইড দ্যাট হি ওয়াজ বিজি নাও। অপশন ডি মানু টোল্ড দ্যাট হি ওয়াজ বিজি নাও। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? দেখো টোল্ড কখন হয়? সেইড টু থাকলে, এখানে তো হবে না টোল্ড। মানুষ সেইড দ্যাট হি ওয়াজ বিজি নাও, নাও থাকলে হয়ে যায় দেন, নাও এখানে হবে না, ওয়াজ বিজি, সেইড দ্যাট হি ওয়াজ বিজি নাও এটা হবে না, নাও থাকলে কি হয়ে যায়? দেন হয়ে যায়। যেরকম দিস থাকলে দ্যাট হয়ে যায়। অপশন বি মানুষ সেইড দ্যাট হি ইজ বিজি নাও। অপশন এ রয়েছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। মানুষ সেইড দ্যাট হি, এই যে মানুষকে বোঝাচ্ছে হি ওয়াজ বিজি দেন, এখানে পাস্ট টেন্সে রয়েছে তাই এটাও পাস্টে করে দিতে হবে, ওয়াজ বিজি, নাও থাকলে হয়ে যায় দেন। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 12 দেখো, সামওয়ান গেভ হার আ বুলডগ। ভয়েস চেঞ্জ করতে হবে। অপশন এ she was given a bulldog. Option B, a bulldog was been given to her. Option C, he has been given a bulldog. Option D, she is being given a bulldog by someone. So এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? দেখো someone gave her a bulldog. সো যদি এখানে বলতে যাই কারেক্ট অ্যান্সার হবে অপশন এ যেটা রয়েছে। দেখো অপশন ডি যদি ধরি হি ইজ বিং, এখানে বিং তো কখন হয়? বিং গিভেন যদি করি, যদি কন্টিনিউয়াস থাকে তাহলে ইজ বিং এরকম হয়, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি অ্যাক্টিভ সেন্টেন্স, মানে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা থাকে তাহলে ইজ বিং তো হবে না। আর এখানে হ্যাজও হবে না, কারণ এটা তো হ্যাজ বিন হবে না কখনো, কারণ এটা তো পারফেক্টে নেই যে হ্যাজ বিন করবো। তারপরে দেখো অপশন বি, বুলডগ ওয়াজ বিন না, ওয়াজ গিভেন টু হার বাই, মানে এটা যদি ওয়াজ গিভেন টু হার হতো তাহলে সেন্টেন্সটা হতো। ওয়াজ বিন, এই বিনটা এখানে তো এক্সট্রা দেওয়া রয়েছে, বিন কেন বলবো এখানে? মেইন ভার্ব তো ওয়াজের পরে এখানে মেইন V3, এই যে এটা গিভেন, তাই তো? এটাই হবে। তারপরে অপশন এ যেটা রয়েছে দেখো, শি ওয়াজ গিভেন আ বুলডগ, এটাই হবে কারেক্ট আনসার। দেখো সামওয়ান গেভ হার আ বুলডগ, সামওয়ান সাবজেক্ট, গেভ ভার্ব, হার এটা ফার্স্ট অবজেক্ট, ঠিক আছে? এটা ফার্স্ট অবজেক্ট, আর এটা হলো সেকেন্ড অবজেক্ট। সো এখানে এই যে আমরা প্রথম অবজেক্টটা ধরেই করছি, হার রয়েছে অবজেক্টিভ কেসে, সাবজেক্টে চলে আসলে কি হয়ে যায়? শি হয়ে যায়। শি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই এখানে ওয়াজ বা ওয়ার আসবে, তাই তো? প্যাসিভ ভয়েসে এখানে শি রয়েছে সিঙ্গুলার, তাই ওয়াজ আসলো। তারপরে V3 আর বুলডগ, এখানে বাই সামওয়ান আর লিখতে হচ্ছে না আমাদের, ঠিক আছে? কেন এখানে লিখতে হচ্ছে না বাই সামওয়ান? কারণ এই সামওয়ানটা হলো ইনডেফিনিট প্রোনাউন। সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নান, ঠিক আছে? এগুলো হলো ইনডেফিনিট প্রোনাউন, এগুলো বাই দিয়ে আর লেখার প্রয়োজন নেই।
প্রয়োজন নেই বলতে মানে লেখা যাবে না এরকম না, তুমি ইচ্ছা করলে লিখতেও পারো বা বলতেও পারো বা নাও বলতে পারো, যদি ইনডেফিনিট প্রোনাউন সাবজেক্ট হিসাবে থাকে, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে, এটা মনে রাখতে হবে। তারপর নাম্বার 13 দেখো, ইউ মাস্ট লুক ইনটু দিস ম্যাটার। তো ভয়েস চেঞ্জ করতে হবে, অপশন এ রয়েছে দেখো, দিস ম্যাটার হ্যাজ বিন লুকড ইনটু বাই ইউ, অপশন বি দিস ম্যাটার মে বি লুকড ইনটু বাই ইউ, অপশন সি দিস ম্যাটার মাস্ট বি লুকড ইনটু বাই ইউ, অপশন ডি রয়েছে দিস ম্যাটার মাস্ট ইনটু লুকড বাই ইউ। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? এটা কিন্তু লুকড হবে, ঠিক আছে, ইডি আছে সাথে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি যেটা রয়েছে দেখো, ইউ মাস্ট লুক ইনটু দিস ম্যাটার, ইউ সাবজেক্ট, মাস্ট এখানে মোডাল অক্সিলারি ভার্ব, লুক ইনটু ফ্রেজাল ভার্ব রয়েছে, দিস ম্যাটার অবজেক্ট। সো দিস ম্যাটার অবজেক্ট এখানে প্যাসিভে সাবজেক্টে চলে আসবে দিস ম্যাটার, এখানে মাস্ট রয়েছে, মোডাল অক্সিলারি ভার্ব থাকলে কি হয়, তারপরে বি ভার্ব বসে, তারপরে V3, যে লুক রয়েছে লুক ইনটু লুকড ইনটু হয়ে গেল, ইউটা হয়ে গেল বাই ইউ হয়ে গেল এটা, ঠিক আছে। তারপরে নাম্বার 14 দেখো, আ প্লেস অফ পার্মানেন্ট রেসিডেন্ট, একটা প্লেস জায়গা যেটা পার্মানেন্ট রেসিডেন্ট যেটা বসবাসের একটা, সেটাকে আমরা কি বলি, ডমিসাইল, কলোনি, কোয়ার্টার না হাউস। হাউস মানে বাড়ি, কোয়ার্টার মানে যেই মানে ফ্ল্যাট টাইপের যেরকম থাকে কোয়ার্টার, মানে কোয়ার্টার টাইপের যেই মানে থাকে না, মানে ফ্ল্যাট টাইপের যেরকম আর কি। না এখানে কলোনি হবে না ডমিসাইল হবে, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? আ প্লেস অফ পার্মানেন্ট রেসিডেন্ট। সো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ যেটা রয়েছে, ডমিসাইল বলতে যেখানে পার্মানেন্ট মানুষ থাকে, স্থায়ী আর কি, পার্মানেন্ট যে রেসিডেন্ট, যে বাসী মানে স্থান যেখানে পার্মানেন্টলি মানুষজন থাকে, সেই প্লেসটাকে বলা হয় ডমিসাইল, DOMICILE, ঠিক আছে, মনে রাখবে। তাহলে কলোনি বলতে কোনো কলোনি যেখানে মানে মানুষজন থাকে, কোনো কলোনি পুরো বড় একটা জায়গা, ঠিক আছে, কলোনি যেরকম হয়, তার এগুলো তো বললামই, কোয়ার্টার হাউস। তারপর নাম্বার 15 দেখো, টু কারি ফেভার। টু কারি ফেভার এর মানে বলতে হবে, ঠিক আছে, টু কারি ফেভার এর মানে আমাদের বলতে হবে। সো দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম, ইডিয়ামের মানে বলতে হবে, এগুলো মুখস্থ করবে। অপশন এ রয়েছে টু প্লে ট্রিক্স, কোনো ট্রিক্স প্লে করা, কোনো কৌশল এরকম, না টু অ্যাভয়েড মিটিং, কোনো মিটিং অ্যাভয়েড করা, না টু এক্সটেন্ড ফ্রেন্ডলি টার্মস, মানে বন্ধুত্ব সুলভ হাত, মানে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, এরকম বলতে পারো। না অপশন বি রয়েছে উইন ফেভার বাই ফ্ল্যাটারি, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? এর কারেক্ট অ্যান্সার হবে এটা অপশন ডি, ঠিক আছে, এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি রয়েছে, উইন ফেভার বাই ফ্ল্যাটারি, মানে তোষামদের মাধ্যমে কারোর আনুগত্য লাভ করা, কাউকে তোষামত করে আনুগত্য লাভ করা। তারপরে দেখো নাম্বার 16, ইন দ্য ডার্ক, এর আমাদের কারেক্ট মিনিং বলতে হবে ইডিয়ামে। সো দেখো রয়েছে ইনোসেন্ট, ইগনোরেন্ট, হ্যাপি, আনহ্যাপি। আনহ্যাপি মানে কি, অখুশি, হ্যাপি মানে খুশি, ইগনোরেন্ট বলতে যেটা ইগনোর করে যায় কোনো কিছু বিষয় সেটা, না ইনোসেন্ট মানে নিষ্পাপ, এরকম বোঝায় ইনোসেন্ট। সো কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন বি যেটা রয়েছে, ইগনোরেন্ট। ইন দ্য ডার্ক মানে হলো ইগনোরেন্ট, ঠিক আছে, কোনো কিছু ইগনোর করে যাওয়া, সেটাই হলো ইগনোরেন্ট, যে ইগনোর করে আর কি, ইগনোরেন্ট। সো ইন দ্য ডার্ক মানে হলো ইগনোরেন্ট, মনে রাখবে এটা, ঠিক আছে, মানে ইগনোর করা মানে এড়িয়ে চলা, কোনো কিছু যে এড়িয়ে চলে, ইগনোরেন্ট, ঠিক আছে। তারপর নাম্বার 17 দেখো, হি হ্যাজ রিটেন দিস নোবেল ইন 1985, সেই নোবেলটা লিখেছে 1985, এখানে দাগ দেওয়া রয়েছে হ্যাজ রিটেনের তলায়, ঠিক আছে। এটা ইমপ্রুভ দ্য সেন্টেন্স ইফ নিডেড, এই সেন্টেন্সটা ইমপ্রুভ করতে হবে যদি প্রয়োজন হয়। অপশন এ দেখো রয়েছে হ্যাড রিটেন, অপশন বি রোট, অপশন সি হ্যাড বিন রিটেন, অপশন ডি নো ইমপ্রুভমেন্ট। যদি সেন্টেন্স ঠিক থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট করতে হবে। সেখানে ভুল তো রয়েছে, ঠিক কোনটা হবে? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। কারণ এই যে ইন 1985, ওই অতীতের কোনো সময় যদি আমাদের উল্লেখ করতে হয়, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কখনোই করতে পারি না, মনে রাখবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অতীতের সময় উল্লেখ করা যায় না, যেরকম মানে ইয়েস্টারডে বা এরকম অতীতের, এই যে 1985 সালে সেই নোবেলটা লিখেছিল 1985 সালে, মানে অতীতের একটা সময়ের কথা বলছি, সেই ক্ষেত্রে পারফেক্ট টেন্স কখনোই হবে না। আমাদের কি করতে হবে সেই ক্ষেত্রে? যে অতীতের সময় বলতে হয় সেটা আমাদের করতে হয় পাস্ট ইনডেফিনিট টেন্সে, ঠিক আছে, হি রোড করতে হবে সেই ক্ষেত্রে আমাদের। এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তো কিন্তু একটা পুরাঘটিত বর্তমান যেটাকে বলা হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট, পাস্টেও কি অতীতে যেটা হয়ে গেছে সেটা। এবার দুটোর মধ্যে একটাই পার্থক্য, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এরকম অতীতের সময় উল্লেখ করতে পারি না। তাছাড়া এখানে যদি না থাকতো হি হ্যাজ রিটেন দিস নোবেল বলতে পারতাম, যদি এখানে সময়টা না থাকতো, বা আমি এটাও বলতে পারতাম হি রোড দিস নোবেল, দুটোই কারেক্ট। বাট যখনই আমি সময় উল্লেখ করব তখন আমাকে রোড করতে হবে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে, ঠিক আছে। তারপর নাম্বার 18 দেখো, পার্সন হু কামস ইন আ কান্ট্রি ফ্রম হিজ ওন কান্ট্রি টু সেটেল, মানে তার একজন ব্যক্তি যে তার নিজের কান্ট্রি ছেড়ে অন্য একটা কান্ট্রিতে আসে বসবাস করে, তাকে আমরা কি বলবো? ইমিগ্র্যান্ট, ফরেনার না এলিয়েন? এলিয়েন বলতে বিদেশি বা এলিয়েন যা অপরিচিত কোনো ব্যক্তি, তা বলতে পারি। ফরেনার বলতে বিদেশি। ইমিগ্র্যান্ট মানে কি, যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করতে যায়, সে ইমিগ্র্যান্ট। আর ইমিগ্র্যান্ট হলো কে,
যে বসবাস করতে আসে, এর কারেক্ট অ্যান্সার হলো ইমিগ্রেন্ট। ঠিক আছে, যে বসবাস করতে আসে সেই ইমিগ্রেন্ট, যে বসবাস করতে যায় অন্য কান্ট্রিতে সেটেল হতে সে হলো এমিগ্রেন্ট। এগুলো মনে রাখতে হবে। তারপর নাম্বার 19, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড লুজ। LOOZ লুজ এর অপোজিট মিনিং বলতে হবে। অপশন 1 রয়েছে দেখো, এর যেটা রয়েছে স্ল্যাক, অপশন বি লিম্প, অপশন সি টাইট, অপশন ডি ব্রেক। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? স্ল্যাক, যদি স্ল্যাক মানে বলি কোনো কিছু কমানো, লিম্প বলতে নরম, টাইট বলতে শক্ত, ব্রেক বলতে ভাঙা, বা যে যদি বলি ভার্ব হিসাবে বলি ব্রেক মানে ভাঙা, আর যদি ব্রেক বলি যেরকম ব্রেক কষা হয় গাড়ির সেই ব্রেক। সো যাই হোক, লুজ মানে কোনো আলগা। সো এর বিপরীত হবে অপশন সি টাইট। ওকে, তারপর নাম্বার 20 দেখো, এটাকে অপোজিট মিনিং বলতে হবে ল্যামেন্ট। ঠিক আছে, ল্যামেন্টের অপোজিট বিপরীতার্থক শব্দ বলতে হয়। ল্যামেন্ট মানে দুঃখ, আর্তনাদ করা, দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া। মোর্ন মানে আর্তনাদ করা, গ্রিফ মানেও তাই। প্রিজুডিস বলতে কুসংস্কার। রিজয়েস বলতে এর হবে কারেক্ট অ্যান্সার অপশন সি যেটা রয়েছে রিজয়েস বলতে আনন্দ করা। ঠিক আছে, সো এটা হবে অপশন সি কারেক্ট অ্যান্সার, ল্যামেন্টের অপোজিট মিনিং যদি বলি। তারপর 21 দেখো কি বলছে, হি ইজ অফেন কামিং টু মি অন সানডেজ। এই যে ইজ অফেন কামিং, ঠিক আছে, ইজ অফেন কামিং এই পার্টটার তলায় দাগ দেওয়া রয়েছে। এটা যদি মানে ইমপ্রুভমেন্ট দরকার হয় তাহলে দেখো এখানে যেটা অপশন এ রয়েছে, হ্যাড অফেন কাম, অপশন বি ইজ কামিং, অপশন সি রয়েছে অফেন কামস আর নো ইমপ্রুভমেন্ট। ঠিক থাকলে নো ইমপ্রুভমেন্ট করতে হবে, সেখানে যদি ঠিক থাকে। সেখানে বলছে সে ইজ অফেন কামিং, সে প্রায়শই আসছে টু মি আমার কাছে, মানে আমার কাছে, অন সানডেজ মানে রবিবার করে। সেখানে কি কোথাও ভুল আছে? অবভিয়াসলি এখানে ভুল আছে। ইজ অফেন কামিং কখনোই করবো না। সে আসে, হয়, কোনো কিছু হয় বা হয়ে থাকে, কোন টেন্সে বলি আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই তো? সো অপশন সি এখানে আমাদের কারেক্ট করতে হবে। অফেন কামস, শি অফেন কামস টু মি অন সানডেজ। সে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কামস করতে হলে ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। ওকে, শি অফেন কামস টু মি অন সানডে, সেটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 22, এলিউআরি, লিউর, লারবা বা লিউরও এখানে বলতে পারে, এলিউআরি। ঠিক আছে, এর আমাদের কারেক্ট মিনিং নিয়ারেস্ট মিনিং বলতে সিনোনিম বলতে হবে। অ্যাট্রাক্ট হবে, রিপিল হবে, কম্পোস্ট হবে না ক্লিন? ক্লিন বলতে পরিষ্কার, কম্পোস্ট এটা কম্পোস্ট ভাবে থাকা, রিপিল বলতে উচ্ছেদ করা, অ্যাট্রাক্ট বলতে আকর্ষণ, এরকম বলছে। লিওর মানেই এখানে, লিওর মানে যদি লিওর মানে বলি এর মানেও হলো কি আকর্ষণ করা, অ্যাট্রাক্ট করা। আর এ তো মানে অ্যাট্রাক্ট তো রয়েছে এখানে লেখা, মানে লিওর মানে অ্যাট্রাক্ট করা, কাউকে প্রলোভন দেখিয়ে আকর্ষণ করা, সেটাই আর কি অ্যাট্রাক্ট করা। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো নাম্বার 23 যেটা রয়েছে দেখো, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড নার্ভাস। নার্ভাসের আমাদের নিয়ারেস্ট মিনিং বলতে সিনোনিম বলতে হবে, কম্পোস্ট, কাম, অ্যাবান্ডেন্ট আর রাফেলড। সেখানে যদি বলি অ্যাবান্ডেন্ট বলতে প্রাচুর্য, রাফেল বলতে এর কারেক্ট অ্যান্সার, নার্ভাসের কারেক্ট অ্যান্সার রাফেল মানে নার্ভাস হয়ে যাওয়া, রাফেল মানে নার্ভাস হয়ে যাওয়া। ঠিক আছে, কাম বলতে শান্ত, কম্পোজ বলতে কম্পোজিটলি থাকা। ঠিক আছে, সো অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 24 আর 25 একসাথেই আছে। এখানে এরর মানে ফাইন্ড এরর ইন দ্য সেন্টেন্স অ্যান্ড ইফ দেয়ার ইজ নো এরর অর চুজ অপশন 4, মানে কোন পার্টে ভুল আছে সেটা বলতে হবে, আর মানে কোনো পার্টে যদি ভুল না থাকে অপশন 4 আমাদের চুজ করতে হবে। তো দেখো, হি এট নাথিং সিন্স ইয়েস্টারডে অর নো এরর, সে গতকাল থেকে কিছুই খানি। হি এট নাথিং সিন্স ইয়েস্টারডে, সেখানে সেন্টেন্স ঠিকই রয়েছে। এখানে দেখো সিন্স ইয়েস্টারডে রয়েছে বলে পয়েন্ট অফ টাইম এখানে হ্যাজ বিন যদি এরকম আমি করি, পারফেক্ট কন্টিনিউয়াসে রাখি, হি এট রয়েছে, পাস্টে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস যদি বলি হি হ্যাড বিন ইটিং নাথিং। ঠিক আছে, হ্যাড নট ইটিং নাথিং এরকমও হয় না। সেই ক্ষেত্রে এখানে দেখো সেন্টেন্সটা ঠিকই আছে, হি এট সে খায়নি, নাথিং শি এট নাথিং সে কিছুই খায়নি, সিন্স ইয়েস্টারডে মানে গতকাল থেকে, ঠিকই আছে। তারপরে দেখো, স্কার্সলি হ্যাড আই অ্যারাইভড দেন দ্য ট্রেন লেফট, নো এরর। আর যদি কোনো ভুল না থাকে নো এরর করতে হবে। সো এই সেন্টেন্সেও কোনো ভুল নেই, এটা নো এররই করতে হবে, এটাও নো এরর, এটাও নো এরর। দেখো, স্কার্সলি মনে রাখবে, কোনো সেন্টেন্স যদি অ্যাডভার্ব দিয়ে শুরু হয় তাহলে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসে, মানে সেই সেন্টেন্সটা যেই টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী হেল্পিং ভার্বটা বসবে অবভিয়াসলি। স্কার্সলি হ্যাড আই অ্যারাইভড দেন দ্য ট্রেন লেফট, এটা কি অতীতের দুটো কাজ, একটা আগে হয়েছে এবং একটা পরে হয়েছে। যেটা আগে হয় তার সাথে হ্যাড দিতে হয় পাস্ট পারফেক্ট টেন্সে, তাই তো? পাস্ট পারফেক্ট টেন্সে আমরা তো তাই জানি। হ্যাড, স্কার্সলি হ্যাড আই অ্যারাইভড, আগে আমি পৌঁছেছি তারপরে ট্রেন ছেড়েছে, তাই তো? যেই পৌঁছেছি স্কার্সলি হ্যাড আই অ্যারাইভড তখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে। স্কার্সলি হ্যাড আই অ্যারাইভড দেন, এখানে দেনটাও হয়, স্কার্সলি হ্যাড, স্কার্সলি বা নো সুনার হ্যাড, মনে রাখবে এখানে দেন হয়, দেন দ্য ট্রেন লেফট। ঠিক আছে, স্কার্সলি হ্যাড আই অ্যারাইভ দেন দ্য ট্রেন লেফট, এটাও অপশন 4 হবে, নো এরর। ওকে, সো এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তো বললামই, কমেন্টে তোমরা বলতে পারো। আর আমার টেলিগ্রামের চ্যানেল যদি জয়েন হতে, ওখানে প্রতিদিনই MCQ কুইজ এখানে হয়ে থাকে,
স্মার্ট বিং ইংলিশ আমার ইউটিউবের চ্যানেলের যা নাম, স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে, বা এই ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবে চ্যানেলের লিঙ্ক, ওখানে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো ডিরেক্টলি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে আর লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। সো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।